আজকে আমরা পড়ব ডাইঅক্সিজেন ম্যানেজমেন্ট ইন ইনভার্টিব্রেটস। এইটা পড়তে গিয়ে আমরা দেখে নেব মেনলি দুটো মেটাল প্রোটিন, ওয়ান ইজ হিম এরিথ্রিন অ্যান্ড অ্যানাদার ইজ হিমোসায়ানিন। সো লেট আস স্টার্ট উইথ হিম এরিথ্রিন। যদিও নামের মধ্যে হিম কথাটা রয়েছে, বাট হিম এরিথ্রিন ইজ এ নন হিম আয়রন প্রোটিন। সো হিম এরিথ্রিন is a non-heme iron 2 protein. It mainly exists in it is occurring in several marine invertebrates. And lower form of life. এটার মেন কাজ আমরা যেমন দেখেছি যে ভার্টিব্রেটসদের ক্ষেত্রে অক্সিজেন ট্রান্সপোর্ট এবং স্টোরেজ, এই দুটো কাজের জন্য দুটো ডিফারেন্ট প্রোটিন ইউজড হয়। ফর অক্সিজেন স্টোরেজ মায়োগ্লোবিন ইউজ হয়, আর অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য হিমোগ্লোবিন ইউজ হয়। এখানে এই হিম এরিথ্রিন এর কিন্তু মেন ফাংশন হচ্ছে অক্সিজেন স্টোরেজ। Its main function is oxygen storage rather than transport. এটা আমরা পরে দেখব যেটা আমরা কি থেকে বুঝতে পারছি বা কেন এটা এরকম হচ্ছে। এটার আমরা যদি স্ট্রাকচারাল ফিচারটা দেখি তাহলে দেখব আমরা ইটস কনসিস্ট of 8 subunits. আমরা যেমন হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখেছিলাম 4টে মায়োগ্লোবিন লাইক সাবইউনিট রয়েছে, বা মায়োগ্লোবিনের ক্ষেত্রে একটি মাত্র ইউনিট রয়েছে। এখানে কিন্তু 8টা সাবইউনিট আমরা দেখতে পাই, ইচ অফ হুইচ contain 2 iron 2 centers. তার মানে এখানেও একটা আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে প্রত্যেকটা সাবইউনিটে, মায়োগ্লোবিনের ক্ষেত্রে একটি সাবইউনিট এবং হিমোগ্লোবিনের ক্ষেত্রে 4টে মায়োগ্লোবিন লাইক সাবইউনিট, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবইউনিটে একটা মাত্র আয়রন সেন্টার প্রেজেন্ট ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাবইউনিটে দুটো করে আয়রন সেন্টার কিন্তু প্রেজেন্ট রয়েছে। and the binding of oxygen is very rapid in case of heme erythrin. সো আমরা যদি এখানে আমরা যদি ফাংশনের রেসপেক্টে একটু ভাবি তাহলে আমরা দেখতে পাই যে ইন হিম এরিথ্রিন সেখানে কিন্তু হিম এরিথ্রিনকে আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করি বাই the form HR. In heme erythrin, the cooperativity
effect or cooperative effect on oxygen affinity is insignificant. With the Hill coefficient in 1.2 to 1.4, which is in accordance with its role as oxygen storage protein. আমরা এটা আগেও দেখেছি যে যখন আমরা মায়োগ্লোবিন এবং হিমোগ্লোবিনের ক্ষেত্রে হিল কোএফিসিয়েন্টের কথা আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম যে অ্যাট দ্য ইন্টারমিডিয়েট অক্সিজেন পার্শিয়াল প্রেসার হিমোগ্লোবিনের ক্ষেত্রে হিল কোএফিসিয়েন্টের ভ্যালু প্রায় 2.8 বা 3-এর কাছাকাছি, whereas মায়োগ্লোবিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে হিল কোএফিসিয়েন্টের ভ্যালু রাফলি ইকুয়াল টু 1, এবং সেখানে আমরা দেখেছিলাম যে যেহেতু সেখানে কোঅপারেটিভ এফেক্ট অ্যাবসেন্ট, সো তার ফলে মায়োগ্লোবিন কিন্তু অক্সিজেন স্টোরেজ প্রোটিন হিসেবে অ্যাক্ট করছে রাদার দ্যান অক্সিজেন ট্রান্সপোর্ট প্রোটিন। সেখানে মায়োগ্লোবিনের অক্সিজেন স্টোরেজ প্রোটিন হিসেবে অ্যাক্ট করার পিছনে একটা বড় কারণ ছিল যে সেখানে কোঅপারেটিভ এফেক্ট অ্যাবসেন্ট বিকজ ইট ওয়াজ এ মোনোমারিক ইউনিট আনলাইক হিমোগ্লোবিন হুইচ ইজ এ টেট্রামারিক ইউনিট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হিম এরিথ্রিনের ক্ষেত্রে যদিও সেখানে 8টা সাব ইউনিট প্রেজেন্ট রয়েছে কিন্তু স্টিল কোঅপারেটিভ এফেক্ট ইজ অ্যাবসেন্ট, এবং সেটাই প্রোপাগেট করেছে সেই এফেক্টটা আমরা হিল কোএফিসিয়েন্টের মধ্যে, তার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি হিল কোএফিসিয়েন্টের মধ্যে, যার ভ্যালুটা ইজ ভেরি নিয়ার টু 1, এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে হিম এরিথ্রিন কিন্তু অক্সিজেন স্টোরেজ প্রোটিন হিসেবে মেইনলি অ্যাক্ট করছে রাদার দ্যান অক্সিজেন ট্রান্সপোর্ট প্রোটিন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এর চেয়ে হায়ার কোঅপারেটিভিটি দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে, বাট দ্যাট ইজ ভেরি রেস্ট্রিক্টেড। আর মোস্টলি যদিও এটার 8টা সাব ইউনিট আমরা দেখতে পাই যেখানে আমরা হিমেরিথ্রিন আইসোলেট করতে পারি ইনভার্টিব্রেটের ক্ষেত্রে, তবে কোনো কোনো ক্ষেত্রে মোনোমারিক ইউনিটও আমরা আইসোলেট করতে পেরেছি। এবার আমরা দেখে নিই যে এই হিম এরিথ্রিনের অ্যাক্টিভ সাইট স্ট্রাকচারটা কিরকম। সো আমরা যদি হিম এরিথ্রিনের অ্যাক্টিভ সাইট স্ট্রাকচারের কথা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাই যে দ্য স্ট্রাকচার, দ্য অ্যাক্টিভ সাইট স্ট্রাকচার consist of two iron atoms joined by a new oxo। আমরা এর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ সাইট স্ট্রাকচারটা একই সঙ্গে এঁকে ফেলার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা প্রথমে যেটা করি যে দুটো আয়রন ব্রিজড বাই এ oxo and two bridging carboxylate group
contributed by glutamate and aspartate amino acid residue from the protein chain. তার মানে এই দুটো আয়রনের মধ্যে একটা অক্সো ব্রিজ ছাড়াও একটা দুটো কার্বক্সাইলাইড গ্রুপ কিন্তু কোঅর্ডিনেট করে আছে। সো আমরা যদি কার্বক্সাইলাইড গ্রুপটিকে আঁকি তাহলে সেটা হবে এরকম। এটা একটা কার্বক্সাইলেট গ্রুপ আর আরেকটা কার্বক্সাইলেট গ্রুপ সো একটা হচ্ছে ফ্রম aspartate group, aspartate amino acid, another one is from glutamate. It's such a way such that the bridges provide the central ligands of a confacial bioctahedral array. এখন তাহলে এই বাই অক্টাহেড্রাল সিচুয়েশনটা যদি তৈরি করতে হয়, এই ধরনের একটা এনভায়রনমেন্ট যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আরো কোঅর্ডিনেশন থাকা, আরো কোঅর্ডিনেটেড গ্রুপ থাকা প্রয়োজন। তো আমরা দেখতে পাই যে এখানে এই যে দুটো আয়রন, তার মানে অ্যাকচুয়ালি এখানে তিনটে অ্যাকচুয়ালি ব্রিজিং লাইগ্যান্ড আমরা পেলাম। দুটো হচ্ছে কার্বক্সাইলেট গ্রুপ, একটা হচ্ছে অক্সো। অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে ইন হিম এরিথ্রিন this oxo actually it is a hydroxyl group OH, আর বাকি যেটা সেটা হচ্ছে coordinated by histidine nitrogen, that means the imidazole group of histidine ligand. এখানে একটা পিকিউলারিটি কিন্তু লক্ষ্য করার মতো, যে দুটো যে আয়রন তার মধ্যে একটা আয়রন সেটা কিন্তু অলরেডি 6 কোঅর্ডিনেশন কমপ্লিট করে ফেলেছে। এটা একটা, এখানে তিনটে নাইট্রোজেন এবং এই দুটো টোটাল 6 কোঅর্ডিনেট, কিন্তু এই যে আয়রন এটা কিন্তু অ্যাকচুয়ালি 5 কোঅর্ডিনেটেড। সো দ্য 6th coordination site is available or vacant
and available for binding with the oxygen. Even both the iron is in +2 oxidation state in the deoxygenated condition. And the three terminal positions on one iron atom and 2 on the other are filled by imidazole group of histidine ligands. In deoxyhemerythrin, the iron is present as I spin iron 2 and the oxo bridge is from a hydroxyl group. One of the iron 2 atom is 6 coordinated and the second one is 5 coordinated and so coordinatively unsaturated. The intermetallic separation between two iron atom is 3.3 angstrom, and here lies the beauty of the nature. আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো আয়রন অ্যাটমের আদারওয়াইজ এনভায়রনমেন্ট কিন্তু প্রায় সেম, লিগ্যান্ড এনভায়রনমেন্ট, কিন্তু এত সত্ত্বেও একটা আয়রন 6 কোঅর্ডিনেটেড, একটা আয়রন 5 কোঅর্ডিনেটেড। সো এই ধরনের কমপ্লেক্স তৈরি করা এটাই কিন্তু সায়েন্সের চ্যালেঞ্জ, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ সিনথেসাইজিং দিস কমপ্লেক্সেস। আমরা কিন্তু যখন সিনথেটিক্যালি এই কমপ্লেক্সগুলি তৈরি করার চেষ্টা করি তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্য কোনো একটা অ্যানায়নিক লাইগ্যান্ড, অনেক ক্ষেত্রেই সেটা অ্যাজাইড লাইগ্যান্ড, সেটা ইউজ করে দুটোকেই 6 কোঅর্ডিনেটেড ফর্মে আমাদের কিন্তু সিনথেসিস করতে হয়। একটাকে 6 কোঅর্ডিনেটেড, একটাকে 5 কোঅর্ডিনেটেড, এই ধরনের কমপ্লেক্স সিনথেসিস করাটা কিন্তু
আমাদের কাছে ডিফিকাল্ট হয়ে পড়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য নেচার। সে কিন্তু এটাকে এমনি করে ফেলতে পারছে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ FeO, Fe, that is the bridge by the hydroxyl group motif in hemerythrin is consistent with the strong antiferromagnetic coupling between the two iron centers. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিমেরিথ্রিনের ক্ষেত্রে কিন্তু দুটো আয়রন টু হাই স্পিন আয়রন টু সেন্টারের মধ্যে থ্রু দ্য অক্সো ব্রিজ there is a strong antiferromagnetic coupling, বাট এই অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং হওয়া সত্ত্বেও যেহেতু হাই স্পিন কমপ্লেক্স, হাই স্পিন আয়রন টু, সো কমপ্লিট অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং হতে পারে না, অ্যান্ড দ্য রেজাল্টেন্ট কমপ্লেক্স ইজ প্যারাম্যাগনেটিক ইন দ্য ডিঅক্সি ফর্ম। Deoxy hemerythrin is paramagnetic. এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি অক্সিজেন আপটেক এবং রিলিজ অফ ডাইঅক্সিজেন ফ্রম হিমেরিথ্রিন, তার যে মেকানিজম সেটা কিভাবে হচ্ছে। So let us draw it schematically. Now, this is bridge by OH. So this is 6 coordinated iron, and this is 5 coordinated iron. So this is iron 2, not iron 3. This is also iron 2. So this is deoxyhemerythrin. এই অবস্থায় প্র্যাকটিক্যালি হিমোসায়ানিন acts as an unit, acts as an acid base center, and the oxygen acts as a Lewis base to attack to this iron 2, the unsaturated iron 2.
সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই আয়রনটা আয়রন 2 ইন দ্য ইন্টারমিডিয়েট স্টেজ, এই আয়রনটা কিন্তু অক্সিডাইজড হয়েছে টু আয়রন 3. So there is a internal electron transfer from iron center or iron 2 center to O2 to form a O2 dot minus, এবং যেটা মানে অ্যাকচুয়ালি এখানে একটা সুপার অক্সাইড আয়রন 3 সুপার অক্সাইড ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, যেটা এই হাইড্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ডেড ইন্টারাকশন তৈরি করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার টেকস প্লেস। সেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো একটা ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। বোথ দ্য আয়রন get oxidized to আয়রন 3, তার মানে এটাও এখন আয়রন 3, এটাও এখন আয়রন 3, এবং এই যেটা সুপার অক্সাইড ছিল সেটা কিন্তু এখন অ্যাকচুয়ালি এটা কনভার্টেড টু পারক্সাইড, এবং এই যে হাইড্রোজেনটা এই যে প্রোটনটা ছিল সেটা কিন্তু এই ওয়েজ গ্রুপ থেকে এই হাইড্রোপারক্সাইডে কনভার্ট হয়েছে, পারক্সাইড গ্রুপের সঙ্গে বাইন্ড করেছে, এবং অরিজিনালি যে বন্ডটা ছিল সেখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই বন্ডটা হাইড্রোজেন বন্ড, আগের বারে এটা একটা ওইজ বন্ড ছিল, এটা কিন্তু একটা হাইড্রোজেন বন্ড এখানে ফর্ম করেছে, এবং এই যে প্রোটনটা সেই প্রোটনটা কিন্তু অ্যাকচুয়ালি এই পারক্সাইড এই সুপার অক্সাইড গ্রুপের সঙ্গে লিঙ্কেজ হয়ে এখানে একটা পারক্সাইড গ্রুপ ফর্ম করেছে এবং একটা ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা একটা সিকোয়েন্সিয়াল ইলেকট্রন ট্রান্সফার দেখতে পাচ্ছি। প্রথমে ছিল হচ্ছে এটা হচ্ছে এখানে O2 বাইন্ড হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন এসে এই সেন্টারে আয়রন সেন্টারে কোঅর্ডিনেট করেছে, এবং কোঅর্ডিনেট করার পর একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে ফ্রম আয়রন 2 সেন্টার টু অক্সিজেন দিয়ে O2 ডট মাইনাস ফর্ম হয়েছে। সো ইট বিকামস আয়রন 3 and it remain as iron 2. সো এখানে এই যে O2 ডট মাইনাস সুপার অক্সাইড তার সঙ্গে যে ব্রিজিং হাইড্রক্সিল তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। সো দেয়ার ইজ এ হাইড্রোজেন বন্ড। আমরা দেখতে পাচ্ছি যে তার পরবর্তী স্টেজে আরো একটা ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। আগে যেটা যে দুটো আয়রন ওইচ গ্রুপ দিয়ে ব্রিজ হয়েছিল, এখন সেখানে কিন্তু একটা অক্সাইড ব্রিজিং হয়েছে, এবং ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফারের ফলে এই আয়রন সেকেন্ড আয়রন সেন্টার অক্সিডাইজ টু আয়রন 3, এটা হয়ে গেছে অক্সাইড, এবং আরো একটা ইন্টারনাল ইলেকট্রন ট্রান্সফারের ফলে যেটা আগের ক্ষেত্রে ছিল সুপার অক্সাইড এখন সেটা পারক্সাইড হয়ে গেছে। সো OOH, এবং এই প্রোটনটা ট্রান্সফার হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ওইচ গ্রুপ থেকে এই এখানে যে পারক্সাইডটা ফর্ম হয়েছে সেখানে, এবং এই যে প্রোটনটা আগে যেটা এই অক্সিজেন ব্রিজিং অক্সিজেনের সঙ্গে বাইন্ড করেছিল এখন কিন্তু সেটা এই পারক্সাইডের সঙ্গে বাইন্ড করে আছে, এবং এদের মধ্যেও কিন্তু আবার একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এবং আরো একটা জিনিস আমরা এর পরেই দেখব যে এই হাইড্রোজেন বন্ড ফর্ম করারও কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে। আমরা যেটা দেখেছি যে নেচারে কোনো জিনিস অনাবশ্যক নয়, প্রত্যেকটা পেছনে একটা কারণ রয়েছে, প্রত্যেকটা ঘটনা ঘটার পেছনে এই হাইড্রোজেন বন্ড তার পেছনেও কিন্তু একটা কারণ রয়েছে, which is very significant role প্লে করছে in this case. সো এই প্রসেসটাকে আমরা যদি ডেসক্রাইব করার চেষ্টা করি তাহলে আমরা এরকমভাবে ব্যাপারটা বলতে পারি, দ্য FeO-Fe unit in
deoxyhemerythrin acts as an acid base center. Actually, the Lewis acid, which accepts the electron pair from dioxygen, and the dioxygen binds at the vacant site at 1 iron 2. 1 electron transfer then occurs to the dioxygen, followed by hydrogen from the bridging hydroxide to the bound superoxide. This is followed by electronic rearrangement within the dinuclear unit to form peroxide along with the oxidation of another iron from 2, 3 state. এখন দুটো জিনিস এখানে আমাদের জাস্টিফাই করতে হবে যে আমরা কি করে বুঝলাম যে এটা পারক্সাইড ফর্মে কোঅর্ডিনেট করেছে ইনঅক্সিহিমেরিথ্রিন, 1 নম্বর। আর 2 নম্বর, আমরা যেটা বলছি যে এই যে পারক্সাইড সেটা একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করেছে, সেটাই বা কি করে আমরা বুঝলাম। সো আমরা এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে যেটা দেখতে পাই, এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে যেটা দেখতে পাই Raman studies revealed that in oxyhemerythrin, oxygen is bound in an end-on configuration with oxygen with an oxygen
stretching vibration at 844 centimeter inverse. Characteristic of peroxide ion. তাহলে এই স্ট্রেচিং ভাইব্রেশনটা যেহেতু ক্যারেক্টারিস্টিক অফ পারক্সাইড আয়ন, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সত্যি অক্সিজেন পারক্সো ফর্মে কোঅর্ডিনেট করেছে ইন অক্সিহেমিরিথ্রিন। এক্সপোজার অফ অক্সিহেমিরিথ্রিন, হ্যাঁ, যেটা আমরা আরেকটা প্রশ্ন করেছিলাম যে হাইড্রোজেন বন্ড সত্যি ফর্ম হচ্ছে সেটা কি করে বুঝবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সপোজার অফ অক্সিহেমিরিথ্রিন to D2 resulted in a 4 centimeter shift, 4 centimeter inverse shift of the FeOFe mode to higher energy. Which was interpreted as indicative of hydrogen bonding. Or hydrogen bond formation to the bridging dioxygenator. আমরা যদি আগের ছবিটা দেখি তাহলে এটা জাস্টিফিকেশনটা আমরা বুঝতে পারবো যে আমরা যখন D2 মিডিয়ামে আমরা রিঅ্যাকশনটা করছি তখন সেক্ষেত্রে এই হাইড্রোজেনটা রিপ্লেস হচ্ছে বাই ডয়টেরিয়াম। এখন এইখানের যে চেঞ্জ হাইড্রোজেনের বদলে ডয়টেরিয়ামের ইনকর্পোরেশন, সেটার আমরা দেখতে পাচ্ছি যে সেটা এফেক্ট ফেলছে FeOFe এই স্ট্রেচিং ভাইব্রেশনে। সো এইখানের কোনো চেঞ্জ এখানে সেই ইনফরমেশনটা ট্রান্সফার হতে পারে তখনই, বা এর স্ট্রেচিং ভাইব্রেশনে সেটা ইনফ্লুয়েন্স ফেলতে পারে তখনই যখন এদের মধ্যে কোনো একটা ইন্টারাকশন থাকবে, হুইচ ইজ অবভিয়াসলি আ হাইড্রোজেন বন্ডেড ইন্টারাকশন। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ এ হাইড্রোজেন বন্ড এক্সিস্ট বিটুইন দিস টু। এই পার্সপেক্টিভে আবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে হাইড্রোজেন বন্ডিং যেটা তৈরি হচ্ছে তার রোল ইন দ্য রিভার্সিবল অক্সিজেন বাইন্ডিং। এখানে আমরা বলতে পারি দ্য প্রেজেন্স অফ the hydrogen bond to the mu oxo ligand minimizes the degree to which the FeO bond is shortened. From the deoxy to the oxy state. This phenomenon would limit the amount of
redox initiated inner sphere reorganization of energy. That accompanies the oxygenation deoxygenation reaction. Facilitating the reversible binding of oxygen. আমরা আবার ফিরে যাই ছবিটাতে, তাহলে আমাদের বুঝতে এই জিনিসটা আবার সুবিধা হবে। সো দিস ইজ অক্সিহিমেরিথ্রি। আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে দেখব যে প্রত্যেক ক্ষেত্রে আয়রন 2 থেকে আয়রন 3 তে একটা করে আয়রন 3 অক্সিডাইজড হচ্ছে। এখানে এই আয়রন 2টা আয়রন 3 তে অক্সিডাইজড হচ্ছে, এই স্টেজে এই আয়রন 2টা এই আয়রন 3 তে অক্সিডাইজড হচ্ছে। সো আমরা জানি যে আয়রন 2 থেকে যখন 3 তে অক্সিডাইজড হবে তখন অবভিয়াসলি লিগ্যান্ডের উপর অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করবে, এবং ফলত অ্যাট্রাকশন ফোর্স ইনক্রিজ করার ফলে আমরা দেখতে পাবো যে বন্ড লেন্থের শর্টনিং হচ্ছে, তার মানে এই বন্ড লেন্থগুলো শর্টনিং হবে। এখন প্রত্যেক স্টেজে এই যে বন্ড লেন্থের শর্টেনিং যত বেশি হবে, যত কুইক হবে, তত সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজ যেতে গেলে তার মানে স্ট্রাকচারাল বা কনফরমেশনাল চেঞ্জ অনেকটা হবে, এবং কনফরমেশনাল চেঞ্জ যত বেশি হবে তত সেই প্রসেসটার জন্য অ্যাক্টিভেশন এনার্জি তত বেশি লাগবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয়েছে, সো ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের জিওমেট্রিটা অলমোস্ট প্রায় আইডেন্টিক্যাল, খুব কাছাকাছি। এখানে এই বন্ডটা ছিল হাইড্রোজেন বন্ড, এটা ছিল একটা কোভ্যালেন্ট বন্ড, এখানে এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা হাইড্রোজেন বন্ড। কিন্তু আমরা জানি যে ওইচ বন্ড দ্যাট ইজ এ ভেরি স্ট্রং হাইড্রোজেন বন্ড তারা ফর্ম করে, ফলত এদের এনার্জি ডিফারেন্স ইজ নট ভেরি ভেরি হাই, এবং তার ফলে এদের কনফরমেশনটা অলমোস্ট সেম। ফলত সিমিলার কনফরমেশন কিন্তু তারা মেনটেন করছে বোথ দি স্টেট। ফলত আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং থেকে শুরু হয়ে এন্ডে পৌঁছানো পর্যন্ত প্রত্যেক স্টেজে যে কনফরমেশনাল চেঞ্জটা, দ্যাট ইজ নট ভেরি লার্জ কনফরমেশনাল চেঞ্জ, খুব অল্প চেঞ্জ করলেই একটা স্টেট থেকে আরেকটা স্টেজে পৌঁছানো যাচ্ছে, এবং আয়রনের অক্সিডেশনের জন্য যে বন্ড লেন্থের হ্যাভক চেঞ্জ সেটা কিন্তু খুব প্রমিনেন্ট এফেক্ট দেখা যাচ্ছে না। ফলত প্রত্যেকটা স্টেজে অল্প কনফরমেশনাল চেঞ্জের ফলে যেহেতু ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছানো যাচ্ছে, ফলত রিভার্স রিয়াকশনের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস প্রযোজ্য। রিভার্স রিয়াকশনটাও কিন্তু একইভাবে খুব ইজিলি হতে পারছে, তার কারণ সেখানেও খুব লার্জ কনফরমেশনাল চেঞ্জ ইনভলভ নয়। ফলত আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্টেজ, যে কোনো স্টেপ এখানে রিভার্সেবল, নট ইরিভার্সেবল। যদি লার্জ কনফরমেশনাল চেঞ্জ ইনভলভ থাকতো, যদি সেখানে অ্যাক্টিভেশন এনার্জি খুব বেশি হতো, তাহলে একবার ফরওয়ার্ড রিয়াকশন হওয়ার পর রিভার্স রিয়াকশন হওয়ার টেন্ডেন্সি খুব কম থাকতো। কিন্তু যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই কনফরমেশনাল চেঞ্জ ইজ নট ভেরি লার্জ, তার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেজই কিন্তু রিভার্সেবলি ঘটছে। আমরা যেমন একটা রিভার্সেবল ক্ষেত্রে আমরা যেমন আগে পড়েছি মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটির কন্ডিশন, যে চেঞ্জ যদি খুব মাইনিউট চেঞ্জ হয় প্রত্যেক স্টেজে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেজকে আমরা রিভার্সিবল ধরতে পারি এবং ওভারঅল রিয়াকশনটা রিভার্সিবল হতে পারে। সো এই একইভাবে আমরা এখানেও বলতে পারি যে চেঞ্জটা যেহেতু এখানে মিনিমাল একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে, সো ফলত প্রত্যেকটা স্টেজে রিভার্সিবল, এবং অক্সিজেন বাইন্ডিং এবং অক্সিজেনেশন এবং ডিঅক্সিজেনেশন both can be occur at equal ease, যেটা কিন্তু খুব লার্জ কনফরমেশনাল চেঞ্জ হলে হওয়া সম্ভব ছিল না। সো তার ফলে আমরা যেটা বলতে পারি যে হাইড্রোজেন বন্ড প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল in the reversible oxygen binding in case of heme erythritol. তাহলে আমরা যেটা বলতে পারি, thus
the oxidative addition of dioxygen to the dimetallic center occur by two successive sequential one electron state involving mixed valence iron 2 iron 3 intermediate. And the oxyhemerythrin is diamagnetic at low temperature through antiferromagnetic coupling between the iron 3 centers by bridging oxo group. আচ্ছা, এইখানে আগের মধ্যে আমাদের আরো একটা লাইন অ্যাড করে দিলে আমাদের প্রসেসটা আরো ক্লিয়ার হবে। The facile proton transfer allows electron to flow in either direction at the active site. বা অন্যভাবে বলতে গেলে অক্সিজেনেশন ডিঅক্সিজেনেশন প্রসেস যেটাকে আমরা এর আগেই উল্লেখ করলাম। Lastly, the oxyhemerythrin, the deoxyhemerythrin is colorless, but the oxyhemerythrin is intensely colored due to charge transfer transition from O2 2- to iron 3.
So this is all about the heme erythrin. So let us move to hemocyanin. So hemocyanin, and this is a copper containing hemocyanin or copper containing oxygen transport protein in a number of invertebrates. So this is of two types. Two types. One is orthopodan hemocyanin is going to HC. So orthopodan hemocyanin, and second one is molluscan hemocyanin. Generally, molluscan hemocyanin contain 10 to 20 subunits. So here number of subunits are many, each with 7 to 8 domains. And orthopodas hemocyanin is a oligomer or hexamer. Hexamer or polygomer. So তাহলে এই দু ধরনের আমরা হিমোসায়ানিন দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ইচ সাব ইউনিট হ্যাজ এ binuclear copper site, and it takes up oxygen in the ratio 2 copper is to 1 oxygen molecule. So the এবার আমরা তাহলে দেখে নিই যে in hemocyanin what is the active site structure. Initially from cumulative spectroscopic study, revealed or from the cumulative spectroscopic study, it was believed that the two copper atoms were coordinated by 3 histidine ligands
bridge together with an endogenously bridging donor atom believed to be an oxygen from tyrosinase and an exogenously bridged cis 1,2 peroxide. cis 1,2 peroxide তার মানে যেটা দেখা গেল যে আমরা যে স্পেকট্রোস্কোপিক এভিডেন্সগুলো পাচ্ছি তার থেকে একটা অক্সিজেন দুটো কপারকে বা ব্রিজ করে রয়েছে, কিন্তু সেই অক্সিজেনটা কোনো ওয়াটার বা এই ধরনের সলভেন্ট মলিকুল থেকে আসেনি, রাদার এসছে একটা টাইরোসিনেট মলিকুল থেকে, একটা ইনসাইড দ্য প্রোটিন একটা টাইরোসিনেস রেসিডিউ রয়েছে যার অক্সিজেন এই দুটো কপারকে ব্রিজ করে রয়েছে। আর তিনটে করে হিস্টিডিন এটি কোঅর্ডিনেট করে রয়েছে কপার সাইটকে, আর একটা অক্সিজেন সেটা সিস 1,2 ফর্মে পারক্সাইড ফর্মে সেটা দুটো কপারকে বাইন্ড করছে ইন দ্য অক্সিজেনেটেড ফর্ম। সো আমরা যদি স্ট্রাকচারটা একটু আঁকি তাহলে স্ট্রাকচারটা অনেকটা এইরকম। সো দেয়ার ইজ এ প্রোটিন চেন যেখান থেকে একটা টাইরোসিনেস রেসিডিউ এসছে যেটা দুটো কপারকে বাইন্ড করেছে বা ব্রিজ করেছে, আর তার সঙ্গে আছে হচ্ছে একটা সিস পারক্সো গ্রুপ যেটা অক্সিজেনেটেড স্টেটে বাইন্ড করে রয়েছে দুটো কপারকে, আর প্রত্যেকটা কপারকে বাইন্ড করেছে তিনটে করে হিস্টিডিন নাইট্রোজেন অ্যাটম। এই ধরনের টাইরোসিনেস রেসিডিউয়ের যে অক্সিজেন সেটা দিয়ে এই ধরনের দুটো কপার সেন্টারের মধ্যে ব্রিজের কথা কনসিডার করা হয়েছিল, তার কারণ দেয়ার ইজ এ স্ট্রং অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বিটুইন দিস কপার টু, যেটা কিন্তু দুটো কপারের মধ্যে ডিস্টেন্স কপার কপার ডিস্টেন্স which is around 3.5 angstrom. সো এতটা ডিস্টেন্সে থাকা সত্ত্বেও এদের মধ্যে স্ট্রং অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং যেহেতু হচ্ছে, সো তার ফলে এই ধরনের একটা অক্সিজেন ব্রিজ স্ট্রাকচার প্রপোজ করা হয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ ইন oxyhemocyanin, the oxygen stretching frequency indicates that the coordinated dioxygenases peroxispecies. তো সেখান থেকে এই ধরনের একটা প্রপোজাল দেওয়া হয়েছিল। বাট দ্য মডেল স্টাডি, যদিও সেখান থেকে আমরা মডেল স্টাডি করার সময় যদি আমরা সেখান থেকে তিনটে হিস্টিডিন বা কপার অ্যাটম সেটা প্রমাণ পাওয়া গেল, বাট দ্য মডেল স্টাডি eliminates the
concept of endogenous bridge as there was no conserved candidate. Suitable for such bridging. Within 12 angstrom of the site. তার মানে যদিও এই ধরনের একটা প্রপোজাল দেওয়া হয়েছিল যে টাইরোসিনেস একটা অক্সিজেন দুটো কপারকে ব্রিজ করছে, কিন্তু যখন এই ধরনের মডেল কমপ্লেক্স তৈরি করা হলো তখন দেখতে পাওয়া গেল যে এই ধরনের কোনো ব্রিজিং ক্যান্ডিডেটকে ওখানে ইনসার্ট করা সম্ভব হচ্ছে না, অ্যাটলিস্ট উইদিন দ্য 12 অ্যাংস্ট্রম ডিস্টেন্স অফ দ্য সাইট, এবং তার ফলে এই ধরনের কোনো ব্রিজের পসিবিলিটিও সেখানে থাকা সম্ভব নয়। সো তার ফলে এই ধরনের ব্রিজিং টাইরোসিনেস অক্সিজেন সেই কনসেপ্টটাকে নেগলেক্ট করা হলো, আর সেটাকে রিজেক্ট করা হলো। সো ফাইনালি by the model study done by M. Kitajima, proposed that the structure of hemocyanin is like তার মানে এখানে যেটা দেখতে পাওয়া গেল যে একটা প্রোটিন চেন এই কপার সেন্টারকে ঘিরে রেখেছে, এবং সেখান থেকে 3টে হিস্টিডিন নাইট্রোজেন এসে অ্যাকচুয়ালি কপারকে এই ধরনের একটা অ্যাক্টিভ সাইট প্রোভাইড করছে। সেখানে কিন্তু কোনো ধরনের অক্সিজেন ব্রিজিং নেই। সো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য অক্সিজেনেটেড স্টেট? সেখানে যেটা দেখতে পাওয়া গেল এই ধরনের একটা স্ট্রাকচার যেটা আমরা দেখেছি, এর সঙ্গে সঙ্গে এখানে যেটা প্রপোজ করা হলো, এখানে কিন্তু অক্সিজেন আর পারক্সো লিঙ্কেজ ফর্মে এক্সিস্ট করছে না, রেদার
সেখানে এই ধরনের একটা এটা টু ব্রিজিং নোড কিন্তু সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, হুইচ ইজ রাদার নোভেল। So here dioxygen inserted between the copper atoms in a novel new eta 2 bridging node. Oxyhemocyanin is diamagnetic due to antiferromagnetic coupling between two copper center. It is intense blue in color due to charge transfer transition between coordinated peroxo group and the metal center. For some hemocyanin, oxygen binding is highly cooperative. Hill coefficient almost as high as 9, and so it acts as oxygen transport protein. In generally, 3 coordinated copper 1 is most stable in trigonal geometry. But in hemocyanin in deoxygenated state, it is distorted T-shaped, and
such configuration gives rise to enormous strain at oxygen binding site. Oxygenation provides copper with the normal four coordinated structure and removes the strain this is the reason for easier transformation from deoxy to oxy form. So this is all about hemocyanin. তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম বা এতদিন যেটা করলাম রিগার্ডিং ডিফারেন্ট অক্সিজেন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট প্রোটিন, দ্যাট মিনস মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন এবং হিমেরিথ্রিন, সেটাকে তাদের মেন প্রপার্টিগুলোকে বা মেন ফিচারগুলোকে আমরা যদি একটা ট্যাবুলার ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা দেখতে দাঁড়াবে এরকম। সো ইন ট্যাবুলার ফর্ম ইট লুকস লাইক দিস। এখানে আমরা পুরোটাকে এক জায়গায় একটুখানি সাম আপ করার চেষ্টা করেছি এবং সেটা করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে বিভিন্ন ক্ষেত্রে অক্সিজেনের এই প্রোটিনগুলো ফাংশন সেটাই আলাদা কেবলমাত্র তাই নয়, অ্যাজ ওয়েল অ্যাজ এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক এক জায়গায় বলতে আমরা যদি হিমোগ্লোবিন মায়োগ্লোবিনকে একটা টাইপের ধরি এবং হিমেরিথ্রিন এবং হিমোসায়ানিন আমরা যদি ব্রডলি তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের কোঅর্ডিনেশনটা তিন রকমভাবে হচ্ছে, এতে কিন্তু আইডেন্টিক্যাল নয়। এবং মায়োগ্লোবিন বা হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা একটা সুপার অক্সাইড হিসেবে বাইন্ড করছে, হিমেরিথ্রিনের ক্ষেত্রে একটা এন্ডন পারক্সাইড হিসেবে বাইন্ড করছে, আবার হিমোসায়ানিনের ক্ষেত্রে যদিও সেটা পারক্সাইড হিসেবে বাইন্ড করছে কিন্তু সেটা একটা পিকুলিয়ার একটা আনইউজুয়াল মোডে হুইচ ইজ নিউ এটা টু মোড। সো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মোড অফ অক্সিজেনেশনটা আলাদা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট অক্সিজেন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট। আমরা যেগুলো দেখলাম হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, হিমেরিথ্রিন এবং হিমোসায়ানিন। এরপরে আজকের মতো আমরা এখানেই থামবো। এরপরে আমরা দেখব যে আমাদের এই যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে পড়েছি যে কার্বন ডাই অক্সাইড সেটা এসে ক্যারি করে নিয়ে যাচ্ছে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন কার্বন ডাই অক্সাইডের ওয়াটারে ডিজলভ করাটা ইন হাই রেট, সেটা ইজ এসেনশিয়াল। সো তার জন্য আমাদের শরীরে কার্বনিক অ্যানহাইড্রেট এই ধরনের এনজাইমগুলো লাগে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা এই ধরনের সিনক্রোনিং এনজাইম কার্বোক্সিপেপটাইডেজ, সেটার কাজ অবশ্য আলাদা। তো এইগুলো আমরা এর পরের দিন দেখব। সো আজকের মতো আমরা এখানেই থামবো।